ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। দ্য ইয়েস্টমিনস্টার গেজেট, হ্যামস্টেড রহস্য। 25শে সেপ্টেম্বর। গত কয়েকদিন ধরে হ্যামস্টেড শহরে একের পর এক রহস্যজনক ঘটনা এবং কাণ্ড ঘটে চলেছে। শিশুরা খেলার পর সন্ধ্যের সময় বাড়ি না ফিরে নিখোঁজ হয়ে যাচ্ছে, পরে বাড়ি ফিরে আসছে। এই সব শিশুদের কাছ থেকে এক রহস্যময় নারীর কথা ছাড়া আর কিচ্ছু জানা যায়নি। তবে তারা এই নারীর প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে। এই শিশুদের গলায় সূক্ষ্ম সূক্ষ্ম ফুটো দেখা গেছে। মনে হচ্ছে ইঁদুর বা ছোট ছোট কুকুর তাদের গলায় দাঁত বসিয়েছে। এই ব্যাপারে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। দ্য ওয়েস্টমিনস্টার গেজেট, হ্যামস্টেডের আতঙ্ক, আবার শিশু আহত। 25শে সেপ্টেম্বর। এইমাত্র খবর পাওয়া গেল গত রাত্রে একটি শিশু হারিয়ে যায়। তাকে ভোরে শহরের পাশে শুটার পাহাড়ের নির্জন ঝোপ থেকে উদ্ধার করা হয়। শিশুটির গলায় সেই একই ধরনের আঘাতের চিহ্ন। ছেলেটি খুব দুর্বল ও প্রায় রক্তশূন্য হয়ে পড়েছে। এর কাছ থেকেও সেই রহস্যময়ী নারীর কথা শোনা গেছে। শুরু হচ্ছে ব্র্যাম স্টোকার রচিত ড্র্যাকুলা সিরিজ এপিসোড 4, দ্য হান্ট বিগিনস। গল্প পাঠে জয়দীপ মণ্ডল ও সুপর্ণা মিশ্র। সমগ্র চরিত্রে অভিনয়ে তিশা মুখার্জি আর দেবপ্রতিম চক্রবর্তী। 24শে সেপ্টেম্বর। জনাথন আপাতত ভালো আছে। গতকাল জনাথনের ডায়েরি পড়লাম। কি ভয়ঙ্কর! আমি বুঝতে পারছি না এটা সত্যি নাকি জনাথনের কল্পনা। যদি সত্যি হয় তাহলে কি হবে? বোধহয় জ্বরে জনাথনের কিছু মাথায় ছিল না, সব স্বপ্ন দেখেছে। জনাথনকে যে করেই হোক বাঁচাতে হবে। 24 সেপ্টেম্বর। বিশেষ কারণে আপনাকে চিঠি লিখছি। আমি আপনার সাহায্য প্রার্থী। মিস লুসি ওয়েস্টার্নারের মৃত্যু এবং মিস্টার জোনাথন হার্কারের অসুস্থতা নিয়ে আপনি ব্যস্ত ও বিপর্যস্ত, কিন্তু একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তাই আমি আলাদাভাবে আপনার সঙ্গে দেখা করতে চাই। ভন হেলসিং। আজই 10:15 ট্রেনে চলে আসুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি। মিনা হারকার। 24শে সেপ্টেম্বর। আমি উদ্বিগ্ন হয়ে অধ্যাপক ভন হেলসিং এর জন্য অপেক্ষা করছি। একমাত্র উনিই পারেন জোনাথনের এই দুঃস্বপ্নের দিনগুলির উপর আলোকপাত করতে। দুপুরবেলায় অধ্যাপক এলেন। সৌম্য ক্লান্তি, শীতস্থি সুন্দর স্বাস্থ্যের অধিকারী। দেখলেই একটা ভরসা জাগে। ঘরে ঢুকে ভদ্রলোক বললেন, আপনি নিশ্চয়ই লুসির বন্ধু মিনা হারকার? হ্যাঁ, আর আপনিই তো প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ভন হেলসিং। আমি লুসির ডায়েরি পড়ে জেনেছি আপনি ওর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওকে বিভিন্ন কাজে সাহায্য করতেন। আপনি যদি ইউডবিতে থাকাকালীন লুসির কি কি ঘটেছিল একটু বলেন। আমার ডায়েরিতে খুব ভালো করে সব লিখেছি। আপনাকে যদি সেটাই দিই তাহলে তো খুব ভালোই হয়। আর একটা কথা, জোনাথনের ব্যাপারটাও। হ্যাঁ, তার ডায়েরির শর্ট হ্যান্ড লেখাটা আমি টাইপ করে রেখেছি। আমি অধ্যাপককে জোনাথনের অভিজ্ঞতার ডায়েরিটি পড়তে দিলাম। তারপর পিকাডিলাতে দেখা কাউন্ট ড্রাকুলার কথাও বললাম। সব শুনে অধ্যাপক বললেন, জোনাথনের দায়িত্ব আমার। 26শে সেপ্টেম্বর। এখনো পর্যন্ত শেষ সত্যটা জানা হয়নি। ওদিকে আর্থার এবং কুইন্সি মরিস ওরা একসাথে আছে। আর্থার ক্রমশ কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অধ্যাপক ভন হেলসিং ফিরে এসেছেন। হাতের কাগজটা আমার দিকে তিনি বাড়িয়ে দিলেন। দ্য ওয়েস্টমিনস্টার গেজেটে অদৃশ্য হওয়া শিশুদের খবর বের হয়েছে। এদের কণ্ঠনালীতে অদ্ভুত এক ক্ষত চিহ্ন। আমি পড়ে স্তম্ভিত হয়ে উঠলাম। উত্তেজিত স্বরে বললাম, এ তো বেচারি লুসির মতো ঘটনা। কি করে তুমি বুঝলে? কেন? একই ধরনের কিছু কারণ দেখে। সে তো বুঝলাম, কিন্তু লুসির মৃত্যুর কারণ কি? অতিরিক্ত রক্তক্ষরণ এবং তার ফলে নার্ভাস সিস্টেম ফেল করা। তা ঠিক, কিন্তু রক্তক্ষরণের কারণ কি? আমরা 4 জন সুস্থ মানুষ ওকে রক্ত দিলাম, তবুও। এ জগতে অনেক কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা মেলে না। এমনকি বিজ্ঞান পর্যন্ত তার ব্যাখ্যা করতে পারে না। বলতে পারো স্প্যানিশের পুরনো চার্চের মাকড়সাগুলো বছরের পর বছর বেঁচে থাকে, অথচ এমনকি মাকড়সার আয়ু স্বল্প দিনের।
প্যাম্পাসের দ্বীপগুলি বাদুড়গুলো দিনের বেলায় গাছে ঝোলে, দেখে মনে হয় বড় বাদাম ঝুলছে, কিন্তু এরাই রাতে গরু, মোষ, ঘোড়াদের রক্ত চুষে নেয়। যেসব জাহাজ ভেসে যায় তাদের নাবিকরা গরমের জন্য রাতে ডেকে শুয়ে থাকলে তাদের রক্ত তারা চুষে নেয়। এরা মারা যায় লুসির মতোই, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য। আচ্ছা, তার মানে আপনি কি এইটা বলতে চাইছেন যে ওই রকম রক্তচোষা বাদুড়েরাই লুসির রক্ত চুষেছে? আজকের দিনে লন্ডনে এও কি সম্ভব? হ্যাঁ, তা সম্ভব। এখনো তো ভারতীয় যোগীরা অদ্ভুত সব কাণ্ড করে থাকেন। আর একটা কথা, বাচ্চাগুলির গলায় যে সব ছোট ছোট ফুটো দেখা যাচ্ছে সেগুলো কি লুসি? তার মানে ওই ক্ষতগুলো তৈরি করেছে লুসি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে স্যার? না জন, আমার কথা বিশ্বাস করো। এর প্রমাণ চাইলে চলো আজই যাই হাসপাতালে, যেখানে আহত ছেলেটি আছে, আর তারপর লুসির সমাধিস্থলে। রাত 10টার পর ঢুকলাম কবরখানায়। চারিদিক নিস্তব্ধ, অন্ধকার জমাট বেঁধে আছে, উল্টোপাল্টা হাওয়া বইছে। কবরখানায় কেবল আমি এবং ভন হেলসিং দুইজনে গিয়ে দাঁড়ালাম লুসির কবরের পাশে। অধ্যাপক চাবি বের করে কফিনটা খুললেন। মোমবাতির আলোয় দেখি কফিনটা ফাঁকা পড়ে আছে। কি বুঝলে জন? কফিনটা ফাঁকা, তবে এটা তো কোনো চোরের কাজও হতে পারে। কফিনটা বন্ধ করতে করতে অধ্যাপক বললেন, না, সেটা ভুল ধারণা। এসো তোমায় আবার সেই প্রমাণটা দিই। চারিদিকে থমথমে ভাব, গাটা ছমছম করে উঠছে। রাত বাড়ছে ক্রমে, শীত বাড়ছে, ঘুমও পাচ্ছে। খবর অনেকটা সময় কেটে যাওয়ায় বিরক্ত লাগছে। এমন সময় হঠাৎই দুটো লম্বা গাছের ফাঁক দিয়ে সাদা মতো কিছু পড়তে দেখলাম। দেখি সেটা গোটা কবরের দিকে এগোচ্ছে। পেছনে দেখি অধ্যাপক একটি শিশুকে হাতে ধরে নিয়ে আসছে। এসে বললেন, বিশ্বাস হলো তো এবার? বাচ্চাটার গলায় কোনো আঘাতের চিহ্ন নেই, তার মানে এর কোনো ক্ষতি করতে পারেনি। আমরা শিশুটিকে চুপি চুপি একটি জায়গায় রেখে ফিরে এলাম। 27শে সেপ্টেম্বর। আজ দুপুরে আবার গেলাম কবরখানায়। কফিন খুলতেই চোখে পড়ল লুসির মৃতদেহটা। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল ওকে কবর দেওয়া হয়েছে, তবুও ওকে একটুও বিবর্ণ লাগছে না, বরং ঠোঁট দুটো টুকটুকে লাল আর গালটা উজ্জ্বল লাগছে। অধ্যাপক ঠোঁট দুটো টেনে সাদা চকচকে ধারালো দাঁতগুলি দেখালেন। বললেন, এবার বুঝতে পেরেছো তো? লুসি এখন অশরীরী আত্মা হয়ে শিশুদের রক্ত চুষে নিচ্ছে। এখন উপায়? ওর মাথাটা কেটে ফেলতে হবে প্রথমে, মুখে রসুন দিতে হবে, তারপর হৃৎপিণ্ডটা ছুঁচলো কিছু দিয়ে এফোর হোপর করে দিতে হবে, তবে অশুভ আত্মার বিনাশ ঘটবে। আমি অধ্যাপককে সমর্থন জানালাম, কিন্তু তিনি একটা কিছু ভাবছেন। আমি জিজ্ঞেস করতে বললেন, আমি ভাবছি আর্থারের কথা। আমি তো সব ভেবে চিন্তে এগোচ্ছি, কিন্তু আর্থার কি করে তাকে বলবো এ কথা? সে হয়তো আমার উপর ক্ষুব্ধ হবে, কিন্তু আমার উপায় কি? তাকে জানাতে হবে, আর সেই আমেরিকান যুবক যে তাকে রক্ত দিয়েছিল তাকেও জানাতে হবে। 29শে সেপ্টেম্বর। গত রাতে 10টার কিছু আগেই আর্থার এবং মরিস এসে পড়ল বাকলে হোটেলের অধ্যাপক ভন হেলসিং এর ঘরে। অধ্যাপক বললেন, আজকের কাজটার জন্য আর্থার তোমার অনুমতির দরকার, সহযোগিতাও। কি ব্যাপার স্যার? আমরা জানি লুসি মৃত, কিন্তু না, মানে ডাক্তারি মতে লুসি জীবিত নেই, কিন্তু সে মৃতও নয়। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। দেখো, লুসি মারা গেছে কোনো অশুভ আত্মার জন্য। তার শরীরে এখন অশরীরী আত্মার বিরাজ রয়েছে। সেই আত্মাই অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে। আরও কিছু অঘটন ঘটার আগেই এর বিহিত করা দরকার। এর জন্য তোমাদের সাহায্যের প্রয়োজন। কি করবেন? আজ রাতেই গিয়ে কফিনটা খুলবো, তারপর ওর গলাটা কেটে ফেলবো। এ কি বলছেন স্যার? আমি ভাবতেও পারছি না। না, এটা আমাকে করতেই হবে। এটা আমার কর্তব্য। আমি কর্তব্যের অবহেলা করতে পারবো না। তোমরা আমার সঙ্গে চলো,
নিজের চোখে সব দেখো, তারপর তোমরা যা বলবে তাই হবে। রাত 12টার খানিকটা আগেই আমরা কবরখানায় ঢুকলাম। চারদিক শুনশান অন্ধকার। ভন হেলসিং লুসির কবরের কাছে নিয়ে এলেন আমাদের। কফিনের ঢাকনা খুলে দেখা গেল মৃতদেহ নেই, কফিন খালি। হ্যাঁ খালি। জন, গতকাল দুপুরে যখন কফিনটা খুলেছিলাম তখন এর মধ্যে লুসির মৃতদেহটা ছিল তো? হ্যাঁ স্যার। মরিস, খালি কফিনটা দেখে তোমার মতো জনও প্রথমে অবাক হয়েছিল। তারপর ওর সামনে একজন সাদা পোশাক পরা নারী অন্ধকার থেকে ওই কবরে এসে অদৃশ্য হয়ে গেছিল। পরের দিন দুপুরে আবার কফিনটা খুলে দেখি লুসির মৃতদেহ আছে। তার চেহারাটা এতটুকুও বিবর্ণ হয়নি, বরং আরো বেশি সুন্দর লাগছিল তাকে। আজ আবার কফিনটা খালি। এখন ঘটবে অনেক ঘটনা, আমরা সবটাই দেখব। চলো আমরা পরের কাজের জন্য তৈরি হই। বাইরে বেরিয়ে মনে হলো যেন তাজা বাতাস পেয়ে শ্বাস ফিরে পেলাম। ভিতরটাকে একটা অন্ধকূপের মতো লাগছিল। অধ্যাপক আমাদের নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। অন্ধকারে দেখলাম হেলসিং ব্যাগ থেকে আঠা মতো একটা জিনিস বের করে কবরের চারপাশে ছোট ছোট গর্তগুলিকে বন্ধ করতে লাগলেন। আর্থার ও মরিস জিজ্ঞেস করলো, এটা কি? আপনি এটা দিয়ে কি করছেন? এটা এক জাতীয় আঠা ধুনো দিয়ে তৈরি। আমি এই আঠা দিয়ে কবরটিতে ঢোকার সব পথ বন্ধ করে দিলাম। আমরা যে যার জায়গায় অপেক্ষা করছি। চারিদিকে একটা ভুতুড়ে পরিবেশ। চাঁদের আলোয় ছায়া পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছে। ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। ঝাউ গাছগুলি শীতার্ত হাওয়ায় দুলছে। দূর থেকে কুকুরের গর্জন ভেসে আসছে। সময় যেন কাটতেই চায় না। এমন সময় অধ্যাপক মুখে হাত রেখে করে শব্দ করে উঠলেন। দেখতে পেলাম একটা আবছা সাদা মূর্তি এগোচ্ছে। এগিয়ে আসতেই চাঁদের আলোয় দেখতে পেলাম মূর্তিটি সাদা পোশাক পরা লুসি, আর ওর হাতে একটি শিশু। আমার বুকটা ধড়ফড় করে উঠল। বুঝতে পারছি হাত পা ঠান্ডা হয়ে আসছে। লুসি বাচ্চাটার গলার কাছে মুখটা মাঝে মাঝে নিয়ে যাচ্ছে। মুখ খুলতেই দেখতে পেলাম তার দু কষ বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সে এমন দৃশ্য যে তা দেখে আমার কেন অধ্যাপকের ইস্পাত কঠিন হৃদয় কেঁপে উঠবে বলল। আর্থারকে না ধরলে তো আর্থার অজ্ঞান হয়ে মাটিতেই পড়ে যেত। আমাদের দিকে চোখ পড়তেই লুসি প্রচন্ড রেগে গেল। ওর চোখে মুখে ফুটে উঠল পৈশাচিক ভয়ঙ্করতা। ও যেন দৃষ্টি দিয়ে স্পর্শ করে দেবে আমাদের। ও বাচ্চাটিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। শিশুটি কোঁকিয়ে উঠল। লুসি এদিকে খিলখিল করে হেসে উঠল। ওর হাসি শুনে আমাদের ভেতরটা কেঁপে উঠল। আলো অন্ধকারে এক সাদা পোশাক পরা অশরীরী এইভাবে আসছে, এইভাবে তাকাচ্ছে। তার ঠোঁটের দু কষ বেয়ে টাটকা রক্ত বের হচ্ছে। দেখে আমাদের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠছে। আর সময় যেন কাটতেই চাইছে। ভয়ে পাগুলি মাটির সঙ্গে আটকে গেছে। মনে হচ্ছে আর কখনোই বোধহয় ভোর হয়ে আসবে না। আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় লুসি আর্থারের দিকে তাকালো। একটা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। ডাকলো, আর্থার, আমার প্রিয় আর্থার, এসো আমার কাছে, আমরা একসঙ্গে বসবো, গল্প করব, এসো। অবাক হয়ে দেখলাম আর্থারের দৃষ্টি কেমন পাল্টে গেল। সম্মোহিতের মতো লুসির দিকে এগোতে থাকলো। ঠিক সময়ে অধ্যাপক দুজনের মাঝখানে এসে সোনার ক্রসটা মেলে ধরলেন। সঙ্গে সঙ্গে লুসি ছিটকে পিছিয়ে গেল। ওর চোখ মুখ পাল্টে গেল। প্রচন্ড রাগে ওর চোখে এক হিংস্র দৃষ্টি ফুটে উঠল। ও ভয়াবহ চিৎকার করে উঠল। আর সেই চিৎকার শুনে আমার রক্তহীন হয়ে গেল। প্রায় উঠতে উঠতেই লুসি চলে গেল কফিনে ঢোকবার জন্য, কিন্তু গিয়ে আর ঢুকতে পারছে না। চারিদিকে ঘুরল, এমন ভয়ঙ্কর ভাবে তাকালো যে আমি প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়লাম।
ধারালো সাদন্ত দুটি ঝকঝক করছে, ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত, চুলগুলি হাওয়ায় উঠছে, মুখটা ভয়ঙ্কর বৈশাচিক হয়ে উঠেছে, চোখ দুটো যেন ঠেলে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। এই অবস্থায় অধ্যাপক আর্থারকে বললেন, বলো আর্থার, আমার এখন কি করা উচিত? আপনি যা খুশি করুন, দয়া করে এই ভয়ঙ্করতা থেকে লুসিকে মুক্তি দিন। অধ্যাপক ঠিক আছে বলে লুসির কবরে ঢুকবার জন্য আঠাগুলি পরিষ্কার করলেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই লুসি সরু ধোঁয়ার মতো হয়ে কফিনে ঢুকে পড়ল। তারপর ভন হেলসিং বললেন, এখন চলো, যা করবার কাল দুপুরে করা যাবে। পূর্ব পরিকল্পনা মতো পরদিন বেলা 12টা নাগাদ অধ্যাপকের ঘরে সবাই জড়ো হলাম। সবাই কালো রঙের জামা কাপড় পরে আছে। 1:30 নাগাদ পৌঁছলাম কবরখানায়। লুসির কবরের উপর মোমবাতি জ্বাললেন অধ্যাপক। তারপর কফিনের ঢাকনাটা খোলা হলো। লুসির মৃতদেহটাকে সুন্দর লাগছে, ঠোঁট দুটো লাল টুকটুকে, তবে দাঁত ধারালো ও চকচকে লাগছে। এটা কি লুসির শরীর নাকি কেবল একটা শয়তানের? এটা লুসিরই মৃতদেহ, যদিও এটা এখন তার নয়। খুব শীঘ্রই তোমাকে লুসি আসল চেহারা দেখাবো। অধ্যাপক ছুচালো গজাল আর্থারের হাতে তুলে দিয়ে বললেন, এই গজালটা লুসির হৃৎপিণ্ডে ঢুকিয়ে দিতে হবে। আমি পারবো স্যার। এই বলে আর্থার হাত বাড়িয়ে গজাল আর হাতুড়িটা নিল। অ্যাব্রাহাম ভন হেলসিং বাইবেল থেকে স্তোত্র পাঠ করলেন। পাঠ শেষ হলে আর্থার গজালটাতে জোরে হাতুড়ি ঢুকে মৃতদেহ হৃৎপিণ্ডটি এ4 ও4 করে দিল। সঙ্গে সঙ্গে কফিনটা প্রচন্ড জোরে নড়ে উঠল। লুসির দেহটা দুমড়ে মুচড়ে লাফিয়ে উঠল, যেন কফিনটাকে ভেঙে ফেলবে। মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। ধারালো দাঁত দুটি ঠোঁট দুটোকে কামড়ে রক্তাক্ত করে ফেললো। বড় ধারালো সাদন্ত দুটি ক্ষয়ে স্বাভাবিক হয়ে গেল। আমরা অবাক হয়ে দেখলাম লুসি, আমাদের বন্ধু লুসির পুরনো চেহারাটা ক্রমে ফিরে আসছে। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে এলো। স্যার, আপনি লুসিকে মুক্তি দিলেন। অধ্যাপক আর্থার ও মরিসকে বাইরে পাঠিয়ে দিয়ে আমায় বললেন, জন, আমি ওর গলাটা কাটবো। তুমি ওর কাটা মাথার মুখে রসুন খোয়া পুড়ে দেবে, তাহলে কাজটা সম্পূর্ণ হবে। অধ্যাপক ভন হেলসিং ধারালো করাত দিয়ে গলাটা কেটে মাথাটা আলাদা করে দিতেই আমি লুসির মুখে রসুন পুড়ে দিলাম। কফিনের ঢাকনা বন্ধ করে বেরিয়ে এলাম মুক্ত বাতাসের উজ্জ্বল আলো। অবশেষে একটা দীর্ঘ অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘটল। সবাই মিলে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। না, এখনো এ আতঙ্কের পর্বটা শেষ হয়নি। সবে একটা পর্যায়ের কাজ শেষ হলো, এখনো বাকি আসলটুকুই। 29শে সেপ্টেম্বর কবরখানা থেকে বাকলে হোটেলে পৌঁছে দেখি অধ্যাপক ভন হেলসিংকে মিনা হার্কার একটা টেলিগ্রাম পাঠিয়েছে। আমি এক্ষুনি ট্রেনে রওনা হচ্ছি। জোনাথন হুইটবিতে আছে, ভীষণ জরুরি প্রয়োজন। মিনা হারকার। এইবার আসল জট খুলবে। তুমি এই ডায়েরিটা ভালো করে পড়ো, মিস্টার জনাথন হারকারের ডায়েরি। কাজে নামার আগে এটা পড়লে অনেক কিছু জানতে পারবে, সেটা দরকারও। আর শোনো, আমি একটু বেরোচ্ছি, তুমি মিনাকে ঠিক মতো অভ্যর্থনা করো। আসার পর মিনা লুসির মৃত্যুর ঘটনা জানতে চাইলে আমি বললাম, এখন সবই বিশ্বাস করি ডাক্তারবাবু। জনাথন হার্কারের দিনলিপি 29 ও 30শে সেপ্টেম্বর। মিস্টার বেলিংটনের কাছে চিঠি পেয়ে তার সঙ্গে যোগাযোগ করলাম। হুইটবি কিংবা ক্রস স্টেশন, কার্টার প্যাটারসন কোম্পানি সর্বত্র গিয়েছি এবং খোঁজ খবর করেছি। মিস্টার বেলিংটন আমাকে তার সমস্ত কাগজপত্র দেখালেন। এর মধ্যে একটি আমি কাউন্টের টেবিলে দেখেছিলাম। 50টি মাটি ভর্তি বা কাঠের বাক্স ডানা বন্দর থেকে জিন্টের জাহাজে করে হুইটবি এসেছিল। তারপর ক্রিন্স ক্রসবেল স্টেশন থেকে সেগুলি কারফাস্কের পুরনো গির্জায় যায়। ডক্টর সেওয়ার্ডের ডায়েরিটাও পড়েও একই তথ্য পাচ্ছি। তার মানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। 30শে সেপ্টেম্বর ইতিমধ্যে মিস্টার জনাথন হার্কার, লর্ড গেডলমিংথ
এবং মিস্টার মরিস চলে এসেছে। জনাথনকে দেখে অনেক বুদ্ধিমান ও উজ্জীবিত বলে মনে হলো। ওর ডায়েরি আমি পড়েছি, তা থেকে জেনেছি লোকটির অসম সাহসের কথা। এর মধ্যেই গতকাল আমি রেনফিল্ডকে দেখে এসেছি, একই অবস্থা। মিসেস হার্কার আমাকে সকালে চা দিতে এসে বললেন, যদি কিছু না মনে করেন তো রেনফিল্ডকে একবার দেখতে পারি? আমি অবাক হয়ে বললাম, বেশ তবে চলুন। মিসেস হার্কারকে বাইরে দাঁড় করিয়ে ঘরে ঢুকে রেনফিল্ডকে বললাম, রেনফিল্ড, তোমার সঙ্গে একজন ভদ্র মহিলা দেখা করতে চান। কেন? তোমার কথা উঠেছিল তাই। রেনফিল্ড আমাকে দাঁড় করিয়ে ঘরটা পরিষ্কার করলো। ওর বাক্সগুলিতে মাছি মাকড়সা যা ছিল তা চটপট মুখে পুরে দিল আমি বাধা দেওয়ার আগে। তারপর বলল, নিয়ে আসুন। দু চারটে কথা বলার পর রেনফিল্ড বলল, প্রত্যেকের মধ্যেই প্রাণ শক্তি আছে, সে যত ছোটই হোক না কেন। আর প্রাণ শক্তি দেহে সঞ্চারিত হলেই দীর্ঘায়ু লাভ করা যায়। এমনকি মানুষের প্রাণ শক্তি পর্যন্ত আমি আত্মসাৎ করতে পারি। চূড়ান্ত সংঘর্ষের জন্য প্রস্তুতি হচ্ছেন জনাথন হার্কার, মিনা এবং ভন হেলসিং। ড্র্যাকুলার বিপদের বিরুদ্ধে তাদের লড়াই এক অনিবার্য সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সাহস, বুদ্ধি এবং একতা কি ড্র্যাকুলার অশুভ শক্তিকে পরাস্ত করতে পারবে? আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেবেন ডাক্তার বাবু, আমি বাড়ি যাব। এই এপিসোডে সমস্ত রহস্যের পর্দা উঠবে এবং রক্তহীন করা মুহূর্তগুলোর মধ্যে দিয়ে দর্শকরা দেখতে পাবেন ড্র্যাকুলার পরিণতি। জানতে হলে দেখুন ড্র্যাকুলাস এন্ড গেম। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।